নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান। আমরা সকলেই জানি যে এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, অতএব কিন্তু এখন ফেস্টিভিটিজের একটা আলাদা রকম মরশুম শুরু হয়েছে। সেক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় নানান ক্ষেত্রে আমরা এই ফেস্টিভিটিজের মধ্যে বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্যে মেতে থাকি। সুতরাং খাওয়া দাওয়া যারা আমরা খাদ্য রসিক বা ভোজন রসিক তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক অন্যতম লক্ষণ কিন্তু আমরা লক্ষ্য করছি, বিশেষ করে খাওয়ার পরবর্তীতে সামান্য অ্যাসিডিটির সমস্যা বা জ্বালা ভাব, এবং তার পাশাপাশি কিছুদিন পর বা বহু ক্ষেত্রে খাওয়ার প্রতি একটা অনীহা। এই সকল বিষয়গুলো খুব ক্যাজুয়াল মনে হলেও এর পিছনে কোনো মারাত্মক সমস্যা থাকতে পারে। আজকের আমাদের আলোচনার বিষয় স্টোমাক আলসার, এবং এই প্রসঙ্গে আমাদের সঙ্গে বিস্তারিত যিনি আলোচনায় রয়েছেন, অনেকদিন পর আবার আমাদের একটি পর্বে, আজকের এই পর্বে তাকে পাওয়া, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র সার্জন ডক্টর পার্থ প্রতিম মণ্ডল। অনেক অনেক স্বাগত স্যার। নমস্কার। একদম স্টোমাক আলসার নিয়ে আমরা আজকে আলোচনা করছি, অনেকদিন পর আপনার সঙ্গে এই পর্বতে পথ চলা। সেক্ষেত্রে একদম বেসিক থেকে শুরু করবো স্যার। বিষয়টা কি, মানে আলসার বলতে আমরা বুঝি ক্ষত, স্টোমাক আলসার বলতে আমরা কি বুঝবো? আলসার শব্দের অর্থ হচ্ছে ক্ষত, সেটা স্কিনে হতে পারে বা শরীরে যে কোনো জায়গাতেই হতে পারে, এটার মানে হচ্ছে ক্ষত। কিন্তু একটা পেশেন্ট স্টোমাক আলসার সে তো আর সেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে না। আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে কি, তার গলা বুক জ্বালা, তার অ্যাসিডিটি মানে টক জল মুখ দিয়ে চলে আসা, বা বুকের কাছে বা জাস্ট বুকের নিচে যন্ত্রণা হয়, এইরকম নিয়ে একটা প্রেজেন্টেশন করে ম্যাক্সিমাম সময়। তো দেখা যাচ্ছে দুপুরবেলা হয়তো খেলো, সন্ধ্যাবেলা থেকে তার অ্যাসিডিটি শুরু হলো। এটা একটা ক্রনিক প্রবলেম, আজ একদিন দুদিন 3 দিন এবার চলতেই থাকে। এইভাবে নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে একদম স্টোমাক আলসারগুলো। সেক্ষেত্রে বর্তমান সময় আমরা যদি একটু কারণগুলো নিয়ে আলোচনা করতে পারি, যে কি কি কারণে এই সমস্যা সাধারণত এখন বৃদ্ধি পাচ্ছে বা এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি ম্যাডাম, পেপটিক আলসার ডিজিজ বা স্টোমাক আলসার বা ডিউডিনাল আলসার এটা যুগ যুগ ধরেই ছিল, বহুদিন থেকে এটা ছিল, এখনও আছে। এটা মোস্টলি ডিপেন্ড করে হচ্ছে ফুড হ্যাবিট এবং জল। হ্যাঁ, এখন বরং অনেক কম হয়েছে পেপটিক আলসার ডিজিজের ইনসিডেন্স আগে যা ছিল। আগে যখন আমরা জুনিয়র ছিলাম 2003 2004, বা আমি যখন হস্টেল করেছি, তখন প্রায় মানুষরা আসতো পেপটিক আলসার পারফোরেশন নিয়ে আসতো, মানে আলসারটা ফুটো হয়ে গিয়ে সেটা রাপচার করে যেত। মানে পেপটিক আলসার ইনসিডেন্স তখন এত বেশি ছিল, এখন সেই তুলনায় অনেক কম। তার মোস্ট কারণ হচ্ছে মানুষ এখন ফুড হ্যাবিট যেটা করে, খুব বেশি বাসি খাবার খায় না, ঠিক আছে? খুব বেশি এখন মোটামুটি যা খায় একটা নিয়মমাফিক গরম খাবারই খায়। তো এই যে বাসি খাবার, যেটা থেকে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো প্রভাব করে, সেইগুলো যখন আমরা ইনজেকশন করি তখন স্টমাকে সেই ব্যাকটেরিয়াগুলো মানে মাল্টিপ্লিকেশন হয় এবং সেটা দিয়েই মোস্টলি আলসার তৈরি করে। আর একটা যেটা হয়, আমাদের শরীরে যে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয় স্টমাকে, এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড কারো অনেক বেশি তৈরি হয়, যে কোনো কারণেই হোক, একটা গ্যাস্ট্রিক অ্যাসিডটা অনেক বেশি তৈরি হয়, যে কিনা নিজেই ওই জায়গায় ক্ষত তৈরি করে, স্টমাকের ওপরে নিজেই ক্ষত তৈরি করে। তো মোস্টলি দুটো কারণেই কিন্তু গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ তৈরি হয় আর কি। এক্ষেত্রে আমাদের কাছে খুব প্রচলিত একটি কথা আমরা সাধারণত বলে থাকি যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সাধারণত অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রেও কি ব্যাপারটা? এক্স্যাক্টলি, মানে আমাদের সারা শরীরে, মানে আমাদের স্টমাকে সারাদিনে প্রায় 1.5 লিটার স্টমাক থেকে স্টমাক জুস, বা যেটাকে আমরা HCl, যেটাকে একটা পাওয়ারফুল অ্যাসিড বলি, 24 ঘন্টায় প্রায় 1.5 লিটার তৈরি হচ্ছে। এ তো আর এই নয় যে এখন একটু বেশি হচ্ছে পরে কম হবে, এটা কন্টিনিউয়াসলি এটা তৈরি হয়ে যাচ্ছে। তো ধরুন আপনি সারাদিন খেলেন না, তারপরে হঠাৎ করে খেলেন, তখন কি হচ্ছে যে ফ্লারিশিং অফ স্টমাক জুসটা তৈরি হয়, যার ফলে কি ওই স্টমাক যে জুস বা আলসার মানে HClটা মিউকাসের ওপরে ক্ষত তৈরি করে দেয়। তো NPM থাকা বা নাথিং পার মাউথ, বা আমরা যদি বলি এমটি স্টমাকে থাকাটা কিন্তু সবথেকে খতরনাক বিষয় হচ্ছে স্টমাক আলসার তৈরি করার। এটা সবথেকে বড় উদাহরণ দেখা যাচ্ছে যে মানে মুসলিম সোসাইটিতে রোজার মাসে ওরা তো অনেকক্ষণ ফাস্টিং হয়ে থাকে, প্রথম দিকে অতটা প্রবলেম হয় না, রোজার মাসের শেষের দিকে দেখা যায় যে প্রচুর পেশেন্ট কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং পারফোরেশন নিয়ে প্রেজেন্ট করে। তার কারণ হচ্ছে একটা লং টাইম না খেয়ে থাকা, এবং তারপরে হঠাৎ করে যখন খেতে যায় তখনই কিন্তু স্টমাক তখন আর ওই ক্ষমতাটা ধরে রাখতে পারে না, এবং সেক্ষেত্রে কিন্তু আলসারটাকে রাপচার করে যায় অনেক সময়। একদম আমাদের এখন ডায়েটারি হ্যাবিটের মধ্যেও কিন্তু বহু ক্ষেত্রে এই ইন্টারমিডিয়েট ফাস্টিং বলুন, বা এখন যেভাবে আমরা পথ চলছি, আমাদের জীবনটাকে সাজিয়ে তুলছি, তাতে করে সমস্যা আরও বেশি করে বাড়ছে।
এখন দেখুন অতটা ফাস্টিং আমরা সাধারণত থাকি না। কিছু হিন্দু সমাজ আছে যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এরকম উপোস করে, বা বিভিন্ন পুজো পার্বণে হয়তো উপোস করে, মুসলিমরা যেমন রোজার মাস উপোস করে। এটা একটা বড় কারণ, কিন্তু লং টাইম ফাস্টিং কিন্তু পেপটিক আলসার ডিজিজের একটা বড় কারণ অবশ্যই। ম্যানিফেস্টেশনটা এক্স্যাক্টলি কিভাবে হয়, মানে প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সাধারণত কি সাধারণত লক্ষণ করা যায়? এটা দেখা যাচ্ছে যে খুব আর্লি মর্নিংয়ে, যখন দেখা যাচ্ছে আমি রাত্রে খেলাম, তারপরে তো অনেকক্ষণ খাওয়া হয় না, খুব আর্লি মর্নিংয়ে অথবা এই সন্ধ্যের সময়, আমি দুপুরবেলা 1টার দিকে খেয়েছি, তারপরে এই যে এখন 5টা, 6টা, 7টা, এই সময় কি হয়, তখন এমটি স্টমাক থাকে, স্টমাকটা অনেকটা এমটি হয়ে যায় এবং জল টল কিছু খেলো না হয়তো, তখন যে জুসটা তৈরি হচ্ছে সেই জুসটা স্টমাকের নিজের গায়ের ওপরে ক্ষত তৈরি করে, এবং অনেক বেশি যখন জুস তৈরি হয় সেটা যখন রিগার্জিটেট হয়, আমাদের মুখ দিয়ে চলে আসার চেষ্টা করে, এবং তখন কী হয়, গলা বুক জ্বালা করে। ঠিক আছে, পুরো স্টমাক থেকে শুরু করে ইসোফেগাস থেকে শুরু করে এটা গলা বুক জ্বালা করে, এবং কী হয়, অনেক সময় টক জল, বমি হয়ে যায়। আর একটা কী হতে পারে যে মানে বুকের জাস্ট নিচে, মানে স্টমাক যেখানটা আছে সেখানটায় একটা যন্ত্রণা হয়। এটা বিভিন্ন ভ্যারি করে আর কি। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে খালি পেটেও যন্ত্রণা হতে পারে বা ভরা পেটেও যন্ত্রণা হতে পারে, বুকের কাছে একটা যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা যে খুব তীব্র এমন নয়, কিন্তু একটা ক্রনিক যন্ত্রণা, অস্বস্তিকর যন্ত্রণা কিন্তু হতেই থাকে। এটা কিন্তু একটা ম্যানিফেস্টেশন আর কি। আর লেট ম্যানিফেস্টেশন যখন পারফোরেশন হয়ে যায়, স্টমাক আলসার যখন পারফোরেশন হয়ে যায়, তখন হচ্ছে সিভিয়ার পেন, মানে টসিং ওভার দ্য বেড, মানে ছটফট করতে শুরু করবে বিছানাতে, এবং সেক্ষেত্রে মানে হসপিটালে অ্যাডমিশন এবং সার্জারি ছাড়া কোনো পথ থাকে না। সেটা হচ্ছে আমাদের গ্রেভ কমপ্লিকেশন অফ দ্য স্টমাক আলসার বা পেপটিক আলসার বা ডিউডিনাল আলসারের আর কি। মানে 8-5টা রোগের মতো এক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টেজিং রয়েছে। অবশ্যই মানে অবশ্যই। সিভিয়ারিটি, মাইল্ড সিভিয়ারিটি এবং কমপ্লিকেশন পরবর্তীতে, এই সব কিছু মিলিয়ে এই রোগ। হ্যাঁ, যেমন আমরা আর্লি ফেজে কী হয়, গ্যাস্ট্রাইটিস, ফার্স্ট স্টেজ এটাকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস, তারপরে হচ্ছে ইরোশন, তারপরে আলসার, তারপরে হচ্ছে পারফোরেশন। এই পরপর 4টে স্টেজে থাকে, গ্যাস্ট্রাইটিস, তারপরে ইরোশন, তারপরে আলসার এবং তারপরে পারফোরেশন, যদি সে আনট্রিটেড থাকে লং টাইম। একদম। সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন চলে আসে যে এখন তো আমাদের জীবনধারা একেবারেই বদলে গেছে, আমরা বলতে পারি অনেকের ক্ষেত্রেই বলতে পারি যে এই জীবনযাপন এবং ধারা বদলেছে। সেক্ষেত্রে মূলত এই সময়ে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে কোন কোন এজ গ্রুপ মোস্টলি এফেক্টেড হয়, বা এটা কি এজ সংক্রান্ত কোনো বিষয়? এক্স্যাক্টলি ম্যাডাম, এটা একটা এজের একটা বড় ফ্যাক্টর। একটা যেমন বললাম হচ্ছে যারা এনপিএম থাকে বা নাথিং পার মাউথ, যেটাকে আমাদের টার্মে বলি এনপিএম, বা এমটি স্টমাক থাকে, সেটা যেমন একটু এল্ডারলি পেশেন্ট, যেমন আমার মা বা আমার ঠাকুমারা একাদশী করতেন। ঠিক আছে, আমার মা এখনও একাদশী করে আর কি। তো একটা 24 ঘন্টা না খেয়ে থাকাটা, বারবার করে বারণ করেও সেটাকে আমি করতে পারছি না। ওনাদের ধর্মে আছে যে মানে এটাতে পুণ্য অর্জন হয়, তো সেটাতে নাও করতে পারি না, আবার জোরও করতে পারি না আর কি। সেরকম ইয়াং এজ গ্রুপ, মানে ধরুন 18 বছর অনওয়ার্ডস, তারা কি হয়, এখন প্রচুর অ্যালকোহল ইনটেক করছে। অ্যালকোহল ইনটেক ইটসেলফ এ কজ ফর পেপটিক আলসার ডিজিজ, কারণ ও কী করছে, গ্যাস্ট্রিক জুসের সিক্রিশন বাড়ায়, প্লাস মানে অ্যালকোহল আর কি, র অ্যালকোহল, সেগুলো কি স্টমাকে আলসার তৈরি করে। স্মোকিং অলসো এ কজেজ অফ আলসার। তো স্মোকিং আপনি বলতে পারেন যে আমি স্মোকিং তো লাংস ক্ষতি করবে, আলসার কেন করবে, কিন্তু স্মোকিং ইটসেলফ এ কজ ফর পেপটিক আলসার ডিজিজ। কারণ কি, স্মোকিং কী করে, ও নার্ভ স্টিমুলেশন করে, নার্ভ স্টিমুলেশন করার সাথে সাথে গ্যাস্ট্রিক সিক্রিশন বেশি হয়ে যায়, যার ফলেও কিন্তু মানে স্মোকিং একটা কজ, প্যাসিভ কজ, আপনার এনপিএম একটা কজ, অ্যালকোহলিজম একটা কজ। তো এইভাবে যদি ভাগ করেন, দেখবেন যারা অ্যালকোহল নিশ্চয়ই বয়স্করা খুব বেশি খায় না, ইয়াং এজ গ্রুপ বেশি খায়, তো তাদের স্টমাক আলসারের একটা চান্স থাকছে। মিডিল এজেড গ্রুপের কী আছে, স্মোকিং, প্রচুর স্মোকিং করে, সারাদিনে 20-25টা করে বিড়ি বা সিগারেট খাচ্ছেন, তাদের একটা হওয়ার কারণ থাকছে। আবার এল্ডারলি পেশেন্ট, তারা আবার ধর্মীয় কারণে অনেকক্ষণ এমটি স্টমাকে থাকছেন, তো সেটাও একটা কারণ ফর পেপটিক আলসার ডিজিজের। মানে নানান এজ গ্রুপে নানান কারণে নানান ক্ষেত্রে এই সমস্যাটা। আরও একটা বড় কারণ দেখেছি, দেখবেন আপনি ধর্মতলায় যাবেন, যখন অফিস জায়গাগুলোতে ফুটপাতের প্রচুর খাবার খায়, মানে রাস্তার ধারে দাঁড়িয়ে জাঙ্ক ফুড, বা মাঝখানে পায়ের কাছে সুটকেসটা রেখে দাঁড়িয়ে খাচ্ছে, যেমন শিয়ালদা দেখেছি, বা ধরুন ধর্মতলায় প্রায়ই এটা চলে। ওই ফুডগুলোতে কী থাকে, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, মানে এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া মানে আনহাইজেনিক ফুড, সেটা একটা। বা ফল দেখবেন, মানে কলকাতাতে একটা বড় সেক্টরে মানে ফল কেটে বিক্রি হয় আর কি, মানে জাস্ট প্লেটে করে সাজানো আছে, গিয়ে খেয়ে নিচ্ছি। তো এই ফলগুলোতে কী হয়, যে মানে ওপেন থাকে, তো তাতে করে একটা ধরনের ব্যাকটেরিয়া গ্রো আপ করে, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে এইচ পাইলোরি বলে ব্যাকটেরিয়া, যেটার একটা মানে পজিটিভ মানে ব্যাকটেরিয়া ফর পেপটিক আলসার ডিজিজ।
তো এইগুলো যদি অ্যাভয়েড করা হয় তাহলে কিন্তু পেপটিক আলসার ডিজিজটাকে অ্যাভয়েড করা যেতে পারে। অনেক ক্ষেত্রে ইনফ্যাক্ট এই কথাটা শুনে মনে হলো অনেক ক্ষেত্রে আমাদের ভীষণ কমন বাড়িতেও দৃশ্য দেখা যায় যেখানে আমরা দীর্ঘ সময়ের জন্য হয়তো ফল কেটে রেখে দিয়েছি এবং তারপরে খাচ্ছি, সেক্ষেত্রেও কি সেটার একটা ওপেন possibility রেখে থাকে? দিলে কিন্তু ক্ষতিকারক। আপনি ফ্রিজ প্রোডাক্ট করলে কিন্তু ব্যাকটেরিয়া অত গ্রো আপ করে না, ওপেন যদি রেখে দেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো আপ করবে। একদম মানে সে শুধু ফল নয়, যে কোনো ধরুন সবজি হোক, মাছ হোক, এমনি ভাত হোক, যদি ওপেন রেখে দেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো আপ করবে। যদি আপনি ফ্রিজ প্রোডাক্ট করেন তাহলে কিন্তু করবে না আর কি, ফ্রিজে ব্যাকটেরিয়া অত ভালো গ্রো আপ করতে পারে না। একদম, মানে আমাদের শরীরকে আমরা বলি যে নানান কেমিক্যাল রিয়াকশনের দ্বারা কিন্তু আমাদের শরীর পরিচালিত। বিশেষ করে সে সকল বিষয় হয়তো আমরা খুব একটা সতর্ক বা সচেতন নই, কিন্তু আমরা যদি পরামর্শ নিতে পারি তাহলে আমরা আমাদের সুস্থ থাকাকে আরও বেশি করে সহজ করে তুলতে পারবো। এবং এই সূত্র ধরে আমরা চলে আসবো একটু ডায়াগনোসিসে, কারণ সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান রয়েছে, সমাধানকেও যাবো, মানে ট্রিটমেন্টে অবশ্যই। যাবো, কিন্তু তার আগে নির্ণয় দিয়ে যদি শুরু করা যায়। হ্যাঁ, মানে পেপটিক আলসার ডিজিজ যখন আমাদের এইরকম প্রেজেন্টেশন থাকে, যার একটা স্মোকিংয়ের হিস্ট্রি আছে, যার একটা ক্রনিক অ্যালকোহলিজমের হিস্ট্রি আছে, বা যে বাইরের খাবার এরকম খায়, বা দেখা যাচ্ছে আমি যে সিমটম দেখছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাডভাইস করি একটা আপার জিআই এন্ডোস্কোপি। এখন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আপার জিআই এন্ডোস্কোপি, খুবই মানে কম খরচাতেই হয়ে যায়। মানে ওটা Basically, মাস্ট। ওটা মাস্ট। আলট্রাসোনোগ্রাফি ছাড়া বেসিক্যালি ওটা ভিজুয়ালাইজেশন অফ দ্য আলসার, যে আমি গাল দিয়ে একটা ক্যামেরা ঢোকাচ্ছি, সরু একটা পাইপের সাহায্যে একটা ক্যামেরা ঢোকাচ্ছি, যে ক্যামেরাটা স্টমাকটাকে পুরো দেখা যায়। যেমন এই ঘরটাকে যদি আমি এখন ক্যামেরা দিয়ে দেখি যেমন হবে, তো তার খুব ছোটো ছোটো জিনিসগুলো আমরা, পার্টিকেলসগুলো আমরা দেখতে পাবো, ছোটো ছোটো মানে পোর্টসগুলো আমরা দেখতে পারবো আর কি, ম্যাগনিফিকেশান করে। তো সেইভাবে আমরা ডায়াগনোসিস করি যে সেখানে আলসার আছে কি নেই। যদি আলসার থাকে সেখান থেকে একটা ছোটো বায়োপসি নেই, বায়োপসিতে দেখি যে অর্গানিজমস কিছু আছে কি না, বা সেটা ম্যালিগনেন্সি কনভার্ট করেছে কি না, সেগুলো আমাদের করা হয়। এটা ডায়াগনস্টিক পার্টের মধ্যে পড়ে, মানে আপার জিআই এন্ডোস্কোপি, তারপরে ওটাকে একটা ব্যাকটেরিয়াল টেস্ট করা হয়, আরইউটি বলি সেটাকে, এবং ফাইনালি একটা বায়োপসি নেই, দিয়ে এটাকে কনফার্ম করবি যে আলসারটা কোন স্টেজে আছে। এই স্টেজিংটা এই সময়ই করা হয় এক্স্যাক্টলি, হ্যাঁ। রোগ নির্ণয় যখন হচ্ছে তখন একদম। সেই সময় করা হয়। এই সূত্র ধরে আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো যে আজকে আমরা স্টোমাক আলসার নিয়ে কথা বলছি বটে, এবং এই বিষয়টার সঙ্গে আমরা সকলেই একটু আধটু সম্পর্ক খুঁজে পাবো, কারণ একটু আধটু পেটে ব্যথা বলুন বা আমাদের খাওয়ার সময় অ্যাসিডিটি, এবং এই বিষয়গুলোকে আমরা ভীষণ ক্যাজুয়ালি নিয়ে থাকি সাধারণত। বিশেষ করে একটু অ্যাসিডিটি হচ্ছে, ওভার দ্য কাউন্টার গিয়ে আমরা ড্রাগস বা মেডিকেশন সেলফ মেডিকেট করার চেষ্টা করে নিজেদেরকে, কিন্তু তার পরবর্তীতে কি সমস্যা হতে পারে তার সম্পর্কে আমরা বোধহয় সেই অর্থে খুব একটা সতর্ক নই। এবং এই সময় কিন্তু মানে ইটস হাই টাইম ফর আস টু বি অ্যাওয়্যার অফ ইট, এবং এই সময়টা আমাদেরকে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা তাদের জীবনযাপনে তাদের অনেকটা সময়ে আমরা মানে পেটে অনেক মানে খাবার রাখা হচ্ছে না, বা আমরা অনেক সময়ের জন্য কনজিউম করছি না খাবার, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যদি বলি যে যদি আপনাদের মনে হয় যে ডায়াগনস্টিক প্রসিজারের দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে কারোর পরামর্শে, তাহলে সেক্ষেত্রে ডক্টর প্লাসের হাত কিন্তু আপনারা ধরতেই পারেন। ডক্টর প্লাস এমন একটি প্রতিষ্ঠান প্রতিদিন আপনাদের জন্য খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। এবং সেখানে আজকে যেমন অনেকদিন পর আমরা পেয়ে গেলাম ডক্টর মণ্ডলকে, আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন প্রতি সোম মঙ্গল বুধ বিকেলবেলা অনওয়ার্ডস আপনারা পাবেন। এবং বাই কনসালটেশন আপনারা পেয়ে যেতে পারেন, বাই অ্যাপয়েন্টমেন্ট আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং তার সঙ্গে কনসাল্ট করার জন্য আপনাদের যে যদি কোনো এনকোয়ারি থাকে, যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে, যদি কোনো সাজেশন নেওয়ার থাকে, সেইগুলো কিন্তু সেই সমস্ত বিষয় আপনারা সরাসরি জেনে নিতে পারবেন তার কাছ থেকে ডক্টর প্লাসে এসে। এবং শুধু তাই নয়, মানে একদিকে যেরকম কনসালটেশন, অপরদিকে রোগ নির্ণয়ের জন্য একাধিক উন্নত মানের পদ্ধতি কিন্তু ডক্টর প্লাসে রয়েছে। সুতরাং অবশ্যই ডক্টর প্লাসের হাত আপনাদেরকে ধরতে হবে, এবং ডক্টর প্লাস সদা প্রস্তুত আপনাদের পরিষেবায়। স্যার, এবার একটু আসি আমরা চিকিৎসা পদ্ধতিতে, চিকিৎসাতে এক্স্যাক্টলি কী কী রয়েছে? আচ্ছা, তো প্রথমে আমরা তো মানে গ্যাস্ট্রাইটিস বা আমাদের পার্টে আমরা আগে ডায়াগনোসিস করে নিই, কিন্তু আমি এইটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো ফ্যামিলি নেই যে বাড়িতে র্যানটাকের পাতা নেই, বা ওমিপ্রাজলের পাতা নেই, বা প্যান্টোপ্রাজলের পাতা নেই, মানে এরকম ফ্যামিলি বোধহয় এখন একটাও আপনি খুঁজে পাবেন না যে বাড়িতে আনমেডিকেটেড এরকম মেডিসিন নেই। মানে একটু গ্যাস অ্যাসিডিটি হলো, মানে অ্যাসিডিটি হলো কি হলো না, একটা পিপিআই খেয়ে নিল, বা একটা হিস্ট্যাক, হ্যাঁ, বা ডাইজিন, কিছু না কিছু থাকবেই, ঠিক আছে। তো আমরা বলি এগুলোই হয়তো ট্রিটমেন্ট, এটা ঠিক, হ্যাঁ, সেটা কাউন্টার থেকে দিয়ে দেয়, কিন্তু মুশকিল যেটা হচ্ছে প্রপার মেডিকেশান, আমি কত ডোজে খাবো,
সেটা সিঙ্গেল ডোজে খাবো, খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো, বা কোন টাইমে খাবো, সেটা খুব দরকার আমাদের কাছে। মানে হিস্ট্যাক, র্যান্টাক, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এসোমিপ্রাজল, অনেক হাজার একটা ওষুধ আছে, খুব সুন্দর সুন্দর ওষুধ আছে এখন। বললাম তো, মানে আমাদের যখন হিস্ট্যাক আবিষ্কার হয়নি বা র্যান্টাক যখন আবিষ্কার হয়নি, তখন পেপটিক আলসারের ইনসিডেন্স মানে এত বেশি ছিল, সেই তুলনায় এখন ইনসিডেন্স 2 to 3%। যদি আগে যেটা 100 ছিল, সেখান থেকে 2 to 3%, ডিউ টু মানে লোকের এই যে হ্যাবিট হয়ে গেছে, এখন একটু গলা বুক জ্বালা করলো তো একটা প্যান্টোপ্রাজল খেয়ে নিল, একটা ওমেস খেয়ে নিল, একটা ডাইজিন সিরাপ খেয়ে নিল, হিস্ট্যাক খেয়ে নিল, বা প্রত্যেক ফ্যামিলিতেই এটা আছে, যার ফলে হয়তো ইনসিডেন্সটা কমেছে, এটা ঠিক, এটা মানছি। কিন্তু প্রপার ট্রিটমেন্ট, প্রপার গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট করাটা সব থেকে দরকার। যদি আপনার রোগ হয়ে থাকে, আপনার পেপটিক আলসার হয়ে থাকে, আর আপনি আজকে একটা র্যান্টাক খেলেন, পরশুদিন বা 3 দিন বাদে একটা র্যান্টাক খেলেন, তাতে কিন্তু রোগ সারবে না আপনার। সেক্ষেত্রে আপনাকে প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট করা উচিত। তার জন্য একটা কোর্স থাকে, সেই কোর্স কমপ্লিট করলে আপনার ঠিক হবে আর কি। একদম। আমরা মেডিকেশন নিয়ে আলোচনা করলাম, এই ক্ষেত্রে মেডিকেশনের জন্য ডোজটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং কোর্সটা কমপ্লিট করা ভীষণ দরকার। যদি পেপটিক আলসার ডিজিজ হয়েই থাকে, তাহলে এইচপি কিট বলে একটা কিট পাওয়া যায় আমরা, যাতে 3টে ড্রাগের কম্বিনেশন থাকে, 3টে অ্যান্টিবায়োটিক, একটা প্যান্টোপ্রাজলের কম্বিনেশনস থাকে। সেটাকে সকালে একটা ডোজ, সন্ধ্যেবেলা একটা ডোজ ধরে, কারোর 14 দিন লাগতে পারে, কারোর 21 দিন লাগতে পারে, অনেক সময় রিফ্র্যাক্টরি কেসে আমরা 3 মাস পর্যন্ত দিতে পারি। যে যাদের দেখা যাচ্ছে রিফ্র্যাক্টরি কেস, মানে সারছেই না, কিছুতেই সারছে না, মানে আমি প্রতি 15 দিন অন্তর বা 1 মাস অন্তর আলসার ট্রিটমেন্ট করে দেখছি যে ম্যালিগনেন্সি নেই, কিন্তু আলসারটাও সারছে না। সেক্ষেত্রে কিন্তু একটা লং টার্ম আপনাকে কোর্স দিতে হতে পারে। তো সেইটা খুব দরকার যে তার কত দিনের দরকার, কারণ সে হয়তো ওষুধ খেয়ে 1 দিন বা 2 দিন খেয়ে সুস্থ মনে হচ্ছে, কিন্তু রোগটা কিন্তু সারছে না। সেই রোগ সারানোর জন্য তার যতটা ডোজ দরকার, কত দিন লাগবে, সেটা কিন্তু ম্যানেজ করতে হবে আর কি। একদম। কথা প্রসঙ্গে একটা বিষয় আমার মনে হয় খুব প্রাসঙ্গিকভাবে মনে পড়ে গেল, বিশেষ করে অনেক দর্শক বন্ধুরা যারা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তারা এরকমও হিস্ট্রি দিয়েছেন যে তারা বহু বছর ধরে এক ধরনের মেডিকেশনে রয়েছেন, সেলফ মেডিকেশন, এই ধরনের ওষুধে সেলফ মেডিকেশনে রয়েছেন। হয়তো বিষয়টা অনেক বছর ধরে সাপ্রেসড হয়ে আছে, কিন্তু তারপর আর সহ্য করতে পারছে না বলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং এই প্রসঙ্গে জিজ্ঞেস করবো স্যার, যে বহু অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আমরা সাধারণত যেটা শুনে থাকি যে একটা রেজিস্ট্যান্স গ্রো করে, এই ক্ষেত্রেও কি এক্স্যাক্টলি তাই হয়? একদমই তাই। ধরুন একটা আলসার আছে, এটা বললাম তো, টিবি যদি একটা ধরি, টিবির হচ্ছে 4 ড্রাগস রেজিম, অনেক সময় 5 ড্রাগ রেজিম দিতে হয়, তার একটা 6 মাসের কোর্স। লেপ্রোসি, সেখানেও মানে মাল্টি ড্রাগ আছে, তার 2 বছরের কোর্স। এইচআইভি একটা রোগ, তার একটা মাল্টি ড্রাগ রেজিম, মানে আমি একটা ড্রাগ একদিন খেলাম সারবে না। এবারে যদি খাই, আমি কম ডোজে খাই বা আমি ইরেগুলার খাই, তাহলে ওই ড্রাগটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এক্ষেত্রেও তাই, আপনি যদি এইচপি কিটটাকে যদি মনে করেন যে আমি 2 দিন খাবো আর খাবো না, আমি পয়সায় পাচ্ছি না বা হোয়াট এভার, বা আমার ইচ্ছে হলো না, তাহলে কিন্তু রোগটা সারবে না, আপনি সারা জীবনের জন্য রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছেন। কারণ ওষুধ তো এরকম ঘন ঘন তৈরি হয় না, ওষুধটা ধরুন তৈরি করতে প্রায় একটা কোম্পানির প্রায় 15 থেকে 20 বছর লাগে, পার্টিকুলার একটা ড্রাগ তৈরি করতে। মানে কোটি কোটি টাকা খরচা করে তারা প্রায় 15 থেকে 20 বছর রিসার্চ করে একটা ড্রাগ বার করছে। তো সেই ড্রাগটাকে আপনার রেজিস্ট্যান্স করতে 3 দিনও সময় লাগবে না, সেটা ঠিক না আর কি। যার যেমন কোর্স, সেইটা আপনাকে কষ্ট করে মেনটেন করবে। রোগ যদি হয়, আপনাকে কষ্ট করেই সারাতে হবে সেটা। তো সেরকম এক্ষেত্রেও তাই, এখানে হচ্ছে 3 ড্রাগস বা 4 ড্রাগস রেজিম যেগুলো আছে, সেগুলো যদি 14 দিনের কোর্সে যদি হয়ে গেলে তো ভালো, 14 দিন হলে 21 দিন, 21 দিন না হলে আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাসের একটা কোর্স কন্টিনিউ করতে বলি। তো সেই কোর্সটা কমপ্লিট করা উচিত প্রত্যেকেরই আর কি। মানে বিষয়টা হচ্ছে রোগগ্রস্ত হয়ে কষ্ট পাওয়ার থেকে একটু কষ্ট করে কোর্সটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে গিয়ে মূল বক্তব্য। এবং বিশেষ করে এই ক্ষেত্রে আরও একটা বিষয় মনে পড়ে গেল, আমরা অনেক সময় সাধারণত যেটা করি না, সেটা হচ্ছে আমরা যখন কোর্সটা কমপ্লিট করলাম, তারপরে যে ফলো আপ চেক আপে আসা, সেটার কতটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এটা নিয়ে। সেটা যাদের পেপটিক আলসার ডিজিজ আছে না, তাদের একটু রেগুলার ফলো আপ করা উচিত, অ্যাটলিস্ট বছরে একবার আপার জিআই এন্ডোস্কোপিটা করা উচিত। বিদেশি কান্ট্রিগুলোতে যেমন চায়না এবং জাপান, যাদের পেপটিক আলসার ডিজিজ জেনেটিক্যালি বেশি, তাদের 20 বছরের পর থেকে ইয়ারলি বাই গভর্নমেন্ট অর্ডার তাদেরকে কিন্তু এন্ডোস্কোপি করতেই হয়। মানে চায়না এবং জাপানে এদের মানে গভর্নমেন্ট মানে রুলস, তাদের 20 বছরের পর থেকে তাদেরকে প্রতি বছর অন্তত একবার তাকে আপার জিআই এন্ডোস্কোপি করতেই হবে। একদম, এটাই হচ্ছে রুলস একদম। সেরকম আমাদের দেশে রুলস নেই, কিন্তু একটা ফলো আপ করা উচিত। ওরা প্রফেশনালি করে, যেহেতু ওদের জেনেটিক্সের মধ্যে একটা পেপটিক আলসার ডিজিজ আছে, সেই জন্য ওদেরকে গভর্নমেন্ট থেকেই করা হয়,
কিন্তু আমাদের দেশে যেহেতু জেনেটিক্স অতটা নেই, কিন্তু আমাদের ফুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, ঠিক আছে, এই কারণে আমাদের হয় বলে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু এটাও মনে হয় করা উচিত আর কি। একদম, মানে স্বাস্থ্যটাকে আমরা খুব ক্যাজুয়ালি নিয়ে ফেলেছি আনফর্চুনেটলি, কিন্তু আমরা প্রায়শই বলি যে স্বাস্থ্য কিন্তু আমাদের সম্পদ, এবং শুধুমাত্র তাই নয়, এই যে মেডিকেল পারসেপশন যেটা আমাদের বা মেডিকেল ফিল্ড, এটা আমাদের সোসাইটির একটা স্তম্ভ, এই স্তম্ভটাকে কিন্তু আমাদের বজায় রাখতে হবে। এবং এখন রোগ নির্ণয়ের দিক থেকে আমরা ঠিক যেমনভাবে এগিয়ে চলেছি, চিকিৎসা পদ্ধতির দিক থেকেও কিন্তু আমরা ভীষণভাবে এগিয়ে চলেছি, যেটা আমাদের কাছে একটা বড় গর্বের বিষয়। আমি এই সূত্রেই আসবো হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টের কথা বললাম, তার পরবর্তীতে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন বা ট্রিটমেন্টের প্রয়োজন বা কোনো রকম অপশন আছে কি? ম্যাডাম, একটা হচ্ছে বললাম কমপ্লিকেশান যদি হয় তাহলে তো সার্জারি করতেই হবে। যদি আলসারটা যদি রাপচার করে যায় তাহলে আপনাকে আর সার্জারি ছাড়া কোনো অপশান নেই। সেক্ষেত্রে পেট কেটে মানে ল্যাপারটমি করে ওই আলসারটাকে রিপেয়ার করে তাকে মানে মেডিকেশন, হাইড্রোজ মেডিকেশন করে তারপরে সুস্থ করা হয়, এই একটা অপশান থাকে। আর যেটা আলসার যদি ক্রনিক আলসার যদি হয়ে থাকে, দেখা যায় মাল্টিপল আলসার বা ক্রনিক আলসার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা প্রোফাইল্যাকটিক সার্জারি করে থাকি, কিন্তু ইনসিডেন্সটা অনেক কম, কারণ এখন ভালো ভালো ড্রাগস বেরিয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ড্রাগস বেরিয়ে গেছে, যার জন্য এখন ওই প্রোফাইল্যাকটিক সার্জারি পার্টটা অনেক কম। আগে কিন্তু প্রোফাইল্যাকটিক সার্জারি মানে প্রায়ই হতো, মানে আমাদের বাবাদের জেনারেশনে বা এখান থেকে ঠিক 20 বছর 25 বছর আগের জেনারেশনগুলোতে পেপটিক আলসার মানেই হচ্ছে সার্জারি করা হতো, ঠিক আছে। এখন সেই পেপটিক আলসার মানে সার্জারি করা হয় না। এখন যদি আনলে যদি কমপ্লিকেশান না হয়, আলসার রাপচার যদি না করে যায় বা পারফরেশন যদি না হয়, তাহলে কিন্তু আমরা সার্জারি করি না, আমরা এই বিভিন্ন রকমের মেডিকেশন যেগুলো আছে সেগুলো দিয়ে রাখি আর কি। এক্ষেত্রে সার্জারি ওপেন সার্জারি, মোস্টলি ওপেন সার্জারি, মানে এতটাই কমপ্লিকেটেড স্টেজে ধরা পড়ে। পুরো পেটের ভিতরে পটি জমে গিয়ে HCl জমে গিয়ে মানে যাচ্ছাদের অবস্থা হয়ে যায়, ঠিক আছে। মানে এমনি সাধারণ মানুষকে যদি ওই সময় নিয়ে হয়, যদি আমরা খুব হ্যাবিটেড বলে, তারা ওখানে হয় বমি করবে, নাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। পেটের ভিতরে এতটা নোংরা জমে থাকে, যেহেতু ফুটো হয়ে সমস্ত খাবারটা তো ওখানে বেরিয়ে আসে। এতটাই মারাত্মক, পুরোটা খুব বাজে অবস্থা হয়, এতটাই মারাত্মক পরিস্থিতি। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছেন যে সেই মারাত্মক পরিস্থিতি একেবারেই আমাদের সুস্থ থাকার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার কাম্য নয়। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং চিকিৎসা পদ্ধতির কথাও যদি বলি, একদিকে যেমন রোগ নির্ণয়, অপরদিকে কিন্তু চিকিৎসা পদ্ধতি, দুটো ক্ষেত্রেই আপনারা কিন্তু সঙ্গে নিতে পারেন ডক্টর প্লাসকে। আবারও আপনাদের মনে করিয়ে দিই, যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে জানান দেবো, এবং যারা পুরনো দর্শক, আমাদের রেগুলার নিয়মিত দর্শক, তাদেরকে অবশ্যই মনে করিয়ে দেবো যে ডক্টর প্লাসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পরিষেবা পাচ্ছেন। ডক্টর প্লাস প্রতিদিন আপনাদের জন্য খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর পার্থ প্রতিম মণ্ডলকে সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন আপনারা কিন্তু পাচ্ছেন বাই কনসালটেশন। স্যার সবসময় অ্যাভেলেবেল, এবং এখন তো পেশেন্ট কাউন্সিলিং এবং কনসালটেশন এই দুটোর একটা অন্যতম ভূমিকা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং আপনারা যখনই ডাক দেবেন, সবসময় কিন্তু ডক্টর প্লাস আপনাদের সঙ্গে রয়েছেন, সেখানকার বিশেষজ্ঞরা রয়েছেন। সুতরাং সঙ্গে নিতে ভুলবেন না। মানে জীবনটাকে সুস্থ সজীব করে তোলা একটা দায়িত্বের মতো, এবং সেই দায়িত্বটা একদিকে যেরকম চিকিৎসকের, অপরদিকে আমাদের নিজেদেরও। কারণ আমরা বলি লাইফ ইজ আ চয়েস, এবং সেই চয়েসটা আমাদেরকে এক্সারসাইজ করতেই হবে। কারণ আপনি একটা খুব সুন্দর কথা বললেন, আমাদের যেরকম ফুড হ্যাবিট তেমন ব্যাড হ্যাবিট, মানে দুটো বিষয় নিয়েই কিন্তু আমরা জীবনের পথে এগিয়ে চলেছি। স্যার আরও একটা বিষয়, এক্ষেত্রে অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকবে, কারণ আলসারের ক্ষেত্রে প্রশ্নটা ভীষণভাবে অনেকের মনেই চলে আসে যে এক্ষেত্রে কি রেকারেন্সের কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ ম্যাডাম, রেকারেন্সের সম্ভাবনা আছে। ধরুন আপনি আলসার হয়েছে, আপনি ট্রিটমেন্ট করলেন, পুরো কোর্স কমপ্লিট করলেন, সবই করলেন, হ্যাঁ, আপনি 2 বছর 3 বছর সুস্থ থাকলেন, কিন্তু আবার সেই ফুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিটটা যদি আপনার আবার চলে আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু রেকারেন্স আবারও হতে পারে। এটা তো বেসিক্যালি ফুড হ্যাবিট অ্যান্ড সাম ব্যাড হ্যাবিটসের ওপর ডিপেন্ড করছে। মানে যাই হয়ে যাক না কেন, লাইফস্টাইল মডিফিকেশন ইজ মাস্ট। একদম লাইফস্টাইল মডিফিকেশনটাই হচ্ছে আসল। মানে আমাদের লাইফস্টাইলের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে বহু রোগ, বহু সমস্যা জড়িয়ে রয়েছে, যেখানে লাইফস্টাইলকে আমরা শুধুমাত্র দোষ দিলে কিন্তু চলবে না, সেইগুলোকে পরিবর্তনও করতে হবে। এবং সেখানেও একটা অন্যতম জায়গা কিন্তু হোল্ড করছেন একজন বিশেষজ্ঞ। বিশেষ করে এই যে ডায়েট নিয়ে কথা বলছি, ডায়েটের সঙ্গে রোগা হওয়া এবং মোটা হওয়ার যে কী সম্পর্ক, সেই সম্পর্ক আমরা এতগুলো পর্বে আলোচনা করেও ঠিক খুঁজে বের করতে পারলাম না। কিন্তু মানে এই বিষয়টাতেই কিন্তু বিশেষ করে সতর্ক হতে হবে যে ডায়েট মানে শুধু রোগা বা মোটা নয়। ডায়েট মানে আমরা
বিশেষ করে আমরা যখন মেডিকেল পার্সপেক্টিভ থেকে ভাবি স্যার, বহু ক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা হয়েছে যে ঋতু অনুযায়ী যে ডায়েটটা চেঞ্জ হওয়া উচিত, সেইটা বোধহয় খুব একটা আমরা গুরুত্ব দিই না বিষয়টাকে। ঋতু বলতে আমরা ওই ফেস্টিভের মরশুমটাকেই মরশুম হিসেবে কনসিডার করি, এবং বিশেষ বিশেষ কিছু ওকেশনে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে আমরা বাইরের খাবারের দিকে এখন বর্তমান সময় ভীষণভাবে ঝুঁকে পড়ছি, এবং তার পাশাপাশি এক্সারসাইজও খুব একটা, মানে ফিজিক্যাল এক্সারসাইজ তো খুবই কম, জাঙ্ক ফুড বেশি, হাই ক্যালোরি ডায়েট অনেক বেশি খাচ্ছি আমরা। হাই ক্যালোরি ডায়েট বেশি হলে আপনার স্টমাকের স্ট্যাসিস অনেক বেশি হবে, স্টমাকের স্ট্যাসিস বেশি হওয়া মানে আপনার এইচসিএল সিক্রিশন বেশি হবে, এইগুলো আর কি। তো বেসিক্যালি আমরা চেষ্টা করব মানে যেটা যে ফ্রেশ মানে মানে ফুড অ্যান্ড ফ্রুট হোয়াট এভার, মানে ফ্রেশ খাওয়ার, যেটা পেপটিক আলসারের জন্য খুবই বাধ্যতামূলক, এবং প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট। আননেসেসারি একটা র্যান্টা খেয়ে নিলাম, আপনি হয়তো সুস্থ মনে হলেন, বাট দ্যাট ইজ নট দ্য ট্রিটমেন্ট। একটা খুব প্রচলিত কথা রয়েছে, সে কথাটা আমার ভীষণ মনে পড়ছে, এবং আমার মনে হয় এই কথাটা সত্যি না মিথ্যে, মানে কতটা সত্যতা রয়েছে কথার মধ্যে একটু জেনে নেওয়া ভীষণ দরকার। ছোটোবেলা থেকে শুনে আসছি, অনেকেই নিশ্চয়ই শুনেছেন যে খালি পেটে জল, ভরা পেটে ফল, এবং সেক্ষেত্রে অনেকের হ্যাবিট রয়েছে খালি পেটে ফল খাওয়ার, এবং অনেকেই ব্যাপারটাকে খুব ভয়ের চোখে দেখেন। সুতরাং কোনটা ঠিক, মানে খালি পেটে কি ফল খাওয়া যেতে পারে, নাকি শুধু ভরা পেটেই আমরা বলতে পারি তার মধ্যে কোনো সায়েন্টিফিক রিজন রয়েছে তার পিছনে? না, খালি পেটে জল খাওয়াটার কারণ আমি বলি যে ধরুন আপনি সকালবেলা কি হচ্ছে, আপনার স্টমাকে সাপোজ ওই সময় 300 ml এইচসিএল জমে আছে, আপনি 600 ml জল খেলেন, তাহলে কনসেন্ট্রেশন কি হয়ে গেল, 600 × 300 মানে 3:1 ডাইলিউশন হয়ে গেল। যেই ডাইলিউশন হয়ে গেল এইচসিএলটা, তার ক্ষমতা কমে গেল অবভিয়াসলি, ঠিক আছে। আর ফল কি করে, ফল ইটসেলফ কী হয়, স্টিমুলেশন করে। ফল ইটসেলফ যেগুলো আমরা খাই, এতে নিজস্ব, ধরুন আপনি টক খাচ্ছেন, বা আপনি আঙুর খাচ্ছেন, বা আপনি আপেল খাচ্ছেন, এগুলোতে সাইট্রিক অ্যাসিড আছে, ইটসেলফে অ্যাসিড, ঠিক আছে, প্লাস আপনার এইচসিএল আসছে, তাহলে দুটো অ্যাসিড কানেকশান হচ্ছে। তো আপনার যদি ভরা পেট থাকে সেই সময় যদি খান, তাহলে কাজটা মানে অ্যাসিডের রেসটা অনেক কম হবে। আর খালি পেটে যদি আপনি জল খান, জল খেলে কী হচ্ছে, আপনার ডাইলিউশন হয়ে যাচ্ছে। ডাইলিউশন হয়ে গেলে আপনার ওই অ্যাসিডের ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। আমরা কেমিস্ট্রিতে ওটাই পড়েছি, যার ডাইলিউশন যত করে দেওয়া যাবে, একটা এইচসিএল যদি এখানে দিই, দেখা যাচ্ছে জায়গাটা পুড়িয়ে দিল, আমরা কি জল দিয়ে ডাইলিউট করে দিচ্ছি, ডাইলিউট করে দিলে কি সেটা তার ক্ষমতাটা কমে যাচ্ছে, এই জন্যে আর কি। একদম তাই। আমরা প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই আসছে। আমরা অনেক লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বললাম, আমরা ডায়েট নিয়ে কথা বললাম, এবং তার পাশাপাশি বেশ কিছু কারণ এবং তার সঙ্গে সঙ্গে রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি জেনে নিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলি না স্টিচ ইন টাইম সেভস 9, বা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে চিকিৎসা পদ্ধতি রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, উন্নত মানের চিকিৎসা পদ্ধতি রয়েছে, কিন্তু রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে সেইটা মনে রাখাটা, এবং সেইটাই আমাদের কাছে কাম্য, সেটাই আমরা চাই সব সময় সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য। সেক্ষেত্রে বেশ কিছু টিপস যদি আপনার কাছ থেকে পাওয়া যায়, বা একদম লাস্ট টেক অ্যাওয়ে নোট যদি আপনার কাছ থেকে এই পর্ব থেকে কিছু পাওয়া যায় দর্শকদের উদ্দেশ্যে। একদমই তাই, চেষ্টা করবেন পিপিআই আনমেডিকেটেডলি খাবেন না, নাম্বার 1। মানে পিপিআই মানে যেমন ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রাইপ্রাজল, মানে আনমেডিকেটেড। আপনার ডক্টর প্রেসক্রিপশন করলো, তিনি নিশ্চয়ই তার আপনার দরকার অনুযায়ী ডোজ অনুযায়ী আপনাকে দেবে, সেটা আপনি মেনটেন করে খান। বাট দোকান থেকে একটা কিনে খেয়ে নিলাম, বা বাড়িতে রেখে দিলাম, হঠাৎ অ্যাসিড হলো খেয়ে নিলাম, এটা করাটা ঠিক না। চেষ্টা করুন ফ্রেশ ফুড খাওয়ার, টাইমলি খাওয়ার, টাইম মেনটেন করে খাওয়ার। থার্ড হচ্ছে ব্যাড হ্যাবিট যতটা বন্ধ করা যায়, যতদিন বাঁচবেন, যতটা পৃথিবীটাকে এনজয় করবেন তত ভালো। যত ব্যাড হ্যাবিট করবেন আপনার আয়ু তত কমতে থাকবে, বিভিন্ন রকম রোগ শুরু হবে। আর যদি আপনার রোগ হয়েই যায়, আপনি ডক্টরের পরামর্শ নিন, আর্লি ডায়াগনোসিস করুন এবং ট্রিটমেন্ট করুন, তাতে আপনি সুস্থ থাকবেন। এটাই বেসিক্যালি বলার, ঠিক আছে। ব্যাড হ্যাবিট যতটা বন্ধ করা যায় ততই মঙ্গল। একদম। এবং কথা প্রসঙ্গে স্যার কিন্তু আরও একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কথাটাকে আমরা সাধারণত খুব একটা গুরুত্ব দিই না, এখন ইদানিংকালে হয়তো সেই গুরুত্বটা বাড়ছে, যে আমাদের মেন্টাল স্ট্রেংথ এবং মেন্টাল অ্যাওয়ারনেস, মানে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটাও কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শরীর, স্বাস্থ্য এবং মন তিনটেকে ভালো রাখুন, আর যদি কোনো সমস্যা হয় আর পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডক্টর প্লাসকে সঙ্গে নিন। আজকের মতো সময় শেষ। স্যার অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার। নমস্কার।